আসসালামু আলাইকুম সবাইকে। নবম দশম শ্রেণীর স্টুডেন্টরা, কি অবস্থা তোমাদের? আজকে আমরা কেমিস্ট্রির তৃতীয় অধ্যায়ে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক আপেক্ষিক পারমাণবিক ভর, এটা নিয়ে কথা বলবো। দেখেন স্যার, আপেক্ষিক পারমাণবিক ভর এইটা সাধারণত আমরা বের করার জন্য আমরা দুইটা নিয়মে বের করতে পারি। আপেক্ষিক পারমাণবিক ভর দুইটা সিস্টেমে বের করা যায়। কথা বুঝাইতে পারছি? আপেক্ষিক পারমাণবিক ভর দুইটা নিয়মে বের করা যায়। প্রথমটা হলো, যদি আপনার একটি পরমাণুর ভর দেওয়া থাকে, যদি একটি পরমাণুর ভর দেওয়া থাকে যদি একটি পরমাণুর ভর দেওয়া থাকে আপনাকে পরীক্ষার হলে যদি আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে বলে, তাহলে আপনি সবসময় মাথায় রাখবেন দুইটা তত্ত্বের উপর ভিত্তি করে আপেক্ষিক পারমাণবিক ভর বের করা যায়, দুইটা নিয়মে। প্রথম নিয়মটা কি বলতেছি, যদি একটা পরমাণুর ভর দেওয়া থাকে তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর, আমি সংক্ষেপে লিখতেছি, দেখেন যে আপেক্ষিক পারমাণবিক ভর। দেখেন আমি সংক্ষেপে লিখলাম যে আপেক্ষিক পারমাণবিক ভর। কথা কি বুঝছেন? যদি একটা পরমাণুর ভর দেওয়া থাকে তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর বের করার নিয়মটা হলো, একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই একটি কার্বন 12 আইসোটুপের পারমাণবিক ভরের 12/1 কথাটা খুব ভালো করে বুঝেন। স্যার, আমি প্রথমে সূত্রটা লিখতেছি, পরে এই সূত্র প্রয়োগ করে অঙ্ক কিভাবে করবেন আমি সেটাও আপনাদেরকে দেখাই দিতেছি। দেখায় দেখেন, আজকে আমাদের টপিক হলো আপেক্ষিক পারমাণবিক ভর। এখন এই আপেক্ষিক পারমাণবিক ভর দুইটা নিয়মে বের করা যায়, মানে তত্ত্বগুলোর উপর ভিত্তি করে দুইভাবে আপনার পরীক্ষায় আসতে পারে। যদি পরীক্ষার হলে আপনার একটা পরমাণুর ভর দেওয়া থাকে তাহলে আপনি আপেক্ষিক পারমাণবিক ভর বের করবেন কোন সূত্রটা দিয়া? একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই একটি কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 12/1 এই সূত্র দিয়ে আপনি বের করবেন। ওই পেনটা কোথায় রাখলাম? আচ্ছা স্যার দেখেন, আচ্ছা এখন দেখেন স্যার, একটি কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 এই সবটার কিন্তু নির্দিষ্ট একটা মান আছে। এটার মানটা কত স্যার? 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম। মানে একটি কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 12/1 এই সব তালিকার একটা মান আছে, মানটা হলো 1.66 ইন্টু 10⁻⁻24। কথা বুঝতে পারছেন? ওকে, কলমটা উঠাবো। দেখেন স্যার, দেখেন এখন আমি যেটা বলতেছি, যদি একটি পরমাণুর ভর দেওয়া থাকে তাহলে আমি এই সূত্র দিয়ে বের করতে পারবো। একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই একটি কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12। স্যার দেখেন, একটি কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 12/1 এই কথাটার মানে কি বুঝেন? কার্বনের আইসোটোপ হলো তিনটা, এই তিনটা আইসোটোপের মধ্যে একটা আইসোটোপ হলো কার্বন 12। এই কার্বন 12 আইসোটোপটাকে 12টা ভাগ করলে তার একটা ভাগের যে মান, ওই মানটা হলো এতটুকুর মান। আর এই মানটা হলো ফিক্সড, এই মানটা হলো 1.66 ইন্টু 10⁻⁻24। এখন এই সূত্রটাকে যদি আপনি আরেকটু সহজভাবে লিখতে চান, তখন আপনি চাইলে এইভাবে লিখতে পারেন, আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়াল টু, যদি একটা পরমাণুর ভর দেওয়া থাকে তাহলে উপরে তো আপনি সবসময় একটি পরমাণুর ভরই লিখবেন, একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই এই পুরাটার মান কত বলেন তো স্যার? এইটা। তাহলে এই পুরাটার পরিবর্তে আপনি পরীক্ষার হলে 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম। কথা বুঝাতে পারছি? এইটা হলো একটা সূত্র। এখন স্যার 2 নম্বর সূত্রটা আপনার কি? যদি যদি কি দেওয়া থাকে দেখেন, যদি যদি একটি পরমাণুর দুইটি আইসোটোপ, যদি কি দেওয়া থাকে, একটি পরমাণুর দুইটি আইসোটোপ ও এদের শতকরা পরিমাণ দেওয়া থাকে, এদের কি দেওয়া থাকে? শতকরা পরিমাণ। স্যার একটু ভালো করে বুঝেন, যদি আপনার একটি পরমাণুর ভর দেওয়া থাকে তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর বের করার সূত্র হলো একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই একটি কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 12/1। এই সূত্রটা দিয়ে আমরা বের করব। কথা কি বুঝতে পারছেন? এখন এই পুরাটার মান আমি বলছি হলো এইটা 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম। এটা আপনি মুখস্থ করে নিতে পারেন।
কথা বুঝাইতে পারছি? কথা কি বুঝাইতে পারছি? এখন দেখেন স্যার, এখন আরেকটা সিস্টেমে বের করা যায়। ওই নিয়মটা হইলো আমাদের, যদি একটা পরমাণুর দুইটা আইসোটোপ দেওয়া থাকে, কি দেওয়া থাকে, একটা পরমাণুর দুইটা আইসোটোপ এবং এদের শতকরা পরিমাণ দেওয়া থাকে। স্যার এখন আইসোটোপ জিনিসটা কি আমাকে আগে বুঝতে হবে। স্যার আইসোটোপ কি বলেন তো? আইসোটোপ মানে হলো কোন পরমাণুর ভিন্ন ভিন্ন যদি ভর সংখ্যা হয় তখন সেটা কি আইসোটোপ বলে। যে যেমন আপনি চিন্তা করেন, আমাদের বেশ কিছু আইসোটোপ আছে, যেমন আমাদের পাঠ্য বইয়ের মধ্যে তোমাদের এটা আছে, যেমন হাইড্রোজেনের ভর কখনো 1 হয়, কখনো হাইড্রোজেনের ভর 2 হয়, কখনো হাইড্রোজেনের ভর 3 হয়। কথা কি বুঝতে পারছেন? এই যে ভর সংখ্যাগুলো ভিন্ন ভিন্ন হইলো, যদি কোনো পরমাণুর ভর সংখ্যা ভিন্ন ভিন্ন হয় তখনই সেটাকে বলা হয় আইসোটোপ। কথা কি বুঝাইতে পারছি? এখন আপনাকে এখানে বলছে, যদি একটা পরমাণুর দুইটা আইসোটোপ দেওয়া থাকে, মানে কোনো একটা পরমাণু, যেমন ধরেন আমি ধরে নিলাম, ধরেন আপনার কি ধরলাম, ধরেন এক্স একটা পরমাণু। কথা কি বুঝছেন? এক্স পরমাণুর দুইটা আইসোটোপ, মানে এইখানে তার ভর ধরেন আপনি এম1, এখানে তার ভর ধরেন আপনি এম2। কথা কি বুঝতে পারছেন? মানে একটা পরমাণুর যদি ভিন্ন ভিন্ন ভর হয় তখন তো সেটা আইসোটোপ। এখন এক্স আমার একটা পরমাণু, এক্স পরমাণুর ভর এখানে হলো এম1 আর এখানে হলো এম2। ধরেন এই এক্স পরমাণুটাকে, এক্স যেটা আপনার, এক্স কে আপনি দুই ভাবে পাইতে পারেন, কখনো কখনো এক্স এর ভর এম1 পাইতে পারেন, কখনো কখনো এক্স এর ভর এম2 পাইতে পারেন। এখন এক্স যেটা এমন ভরের সেটাকে প্রকৃতিতে আপনি ধরেন খুঁজাখুঁজি করলে আপনি ধরেন মনে করেন যে 60% পান। কতটুকু পান? আপনি ধরেন 60%। আর এটাকে যদি আপনি প্রকৃতিতে খুঁজাখুঁজি করেন, এক্স যেটা এটার ভর হলো এম2, সেটাকে আপনি প্রকৃতিতে খুঁজাখুঁজি করলে 40% পান। কথা কি বুঝতে পারছেন? এই কথাটা আপনাকে এতক্ষণ ধরে আমি বলতেছি। যদি কোনো একটা পরমাণু দুইটা আইসোটোপ এবং এদের শতকরা পরিমাণ দেওয়া থাকে, মানে এক্স একটা পরমাণু যেটার ভর কখনো কখনো এমন হইতে পারে, কখনো কখনো এম2 হইতে পারে। কথা কি বুঝাইতে পারছি? এখন এমন ভরের যে এক্স, এইটা প্রকৃতিতে খুঁজাখুঁজি করলে আপনি 60% পাইতে পারেন। আর এক্স যেটা, এই যেটার ভর এম2, সেটা প্রকৃতিতে খুঁজলে আপনি 40% পান। এক কথায় যদি আপনাকে দুইটা আইসোটোপ দেওয়া থাকে এবং তাদের শতকরা পরিমাণ দেওয়া থাকে, তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর বের করার সূত্রটা দেখেন। তাহলে যদি আপনি আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে চান, তাহলে সূত্রটা কেমন হবে দেখেন। আমি আপনাকে খুব সহজ ভাষায় বলতেছি, আপনি একটু বুঝেন। যদি দুইটা আইসোটোপ এবং এদের শতকরা পরিমাণ দেওয়া থাকে, তাহলে তার আপেক্ষিক পারমাণবিক ভর বের করার সূত্রটা হইলো যে প্রথম পরমাণুর আইসোটোপ মানে প্রথম পরমাণুর ভর কিন্তু প্রথম পরমাণুর শতকরা পরিমাণ। কি বলছি স্যার? প্রথম পরমাণুর ভরটা কত স্যার? m1। প্রথম পরমাণুর ভর কিন্তু প্রথম যে পরমাণু, এটা প্রকৃতিতে কতটুকু পাওয়া যায়, শতকরা পরিমাণ 60, সরি, পরে প্লাস দ্বিতীয় যে পরমাণু, ওইটার যে আইসোটোপের ভর m2 ইন্টু ওইটা যে প্রকৃতিতে কতটুকু পাওয়া যায় 40%, 40 ডিভাইডেড বাই 100। এই হলো মূলত আপনার আপেক্ষিক পারমাণবিক ভর বের করার সূত্রটা। আমি কথা কি বুঝাইতে পারছি? কথাটা খুব ভালো করে বুঝেন। আমি আপনাকে বলছি আপেক্ষিক পারমাণবিক ভর সাধারণত দুইটা নিয়মে বের করা যায়। আপেক্ষিক পারমাণবিক ভর কয়টা নিয়মে বের করা যায় স্যার? দুইটা নিয়মে বের করা যায়। যদি আপনার একটা পরমাণুর ভর দেওয়া থাকে, তাহলে আপেক্ষিক পারমাণবিক ভরটা আপনি এই সূত্র দিয়ে বের করবেন, একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই 1.66 ইনটু 10⁻⁻24 গ্রাম। কথা কি বুঝছেন? ওকে। এখন আপনাকে কখনো কখনো যদি পরীক্ষার হলে কোনো একটা পরমাণুর দুইটা আইসোটোপ দেওয়া থাকে এবং এদের শতকরা পরিমাণ দেওয়া থাকে, তাহলে আপেক্ষিক পারমাণবিক ভরের সূত্রটা কি লিখবেন স্যার? প্রথম আইসোটোপের ভর কিন্তু প্রথম আইসোটোপের শতকরা পরিমাণ। এই যে লিখছি, প্রথম আইসোটোপের ভর কিন্তু প্রথম আইসোটোপের শতকরা পরিমাণ, বুঝতে পারছি, প্লাস দ্বিতীয় আইসোটোপের ভর ইনটু দ্বিতীয় আইসোটোপের শতকরা পরিমাণ ডিভাইডেড বাই 100। এইটা দিয়ে আপনি আপেক্ষিক পারমাণবিক ভরটা বের করবেন। কথা কি বুঝাইতে পারছি? এই ছিল দুইটা সূত্র। এখন দেখেন এই দুইটা সূত্রের উপর ভিত্তি করে আমি এখানে দুইটা গাণিতিক লিখে রাখছি, 1 এবং 2। এই দুইটা গাণিতিক আমি সলভ করব। দেখি এখন সূত্রগুলো মুছে দিচ্ছি। ওকে স্যার, এখন দেখেন প্রথম যেটা আপনাকে কি বলছে, বলছে একটা পরমাণু যার একটি পরমাণুর ভর 3.16 ইন্টু 10⁻⁻24 গ্রাম। এখন আপনাকে বলছে এ পরমাণুটি শনাক্ত করো। আচ্ছা, এই জায়গায় আমি একটা কথা বলে রাখি, মানে সব সময় আপনাকে পরীক্ষার হলে কখনো আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে বলবে না। যদি আপনাকে পরীক্ষার হলে বলে পরমাণুটি শনাক্ত করো, তখন আপনি খুব সুন্দর করে বুঝবেন ওই পরমাণুর আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে হবে। ওই আপেক্ষিক পারমাণবিক ভরের উপরে ভিত্তি করে আপনি বলবেন যে পরমাণুটা কি। আমরা কিন্তু প্রত্যেকেই আমাদের পর্যায়ে সারণীতে যে প্রত্যেকটা পরমাণুর ভরগুলো কিন্তু শিখছি। যারা এই বছর ক্লাস 9-এ আছেন বা 10-এও আছেন, অনেকেই পারেন না,
তারা যে কাজটা করবেন 9-10-এ আপনাদের সবচাইতে বেশি প্রয়োজন হবে 1 থেকে 30 পর্যন্ত প্রত্যেকটা পরমাণুর ভর আপনি শিখে ফেলবেন। কথা কি বুঝতে পারছি? আচ্ছা, আপনাকে আমি কি বললাম, যদি আপনাকে পরীক্ষার হলে এই ধরনের কোনো প্রশ্নও করে যে এ মৌলটি শনাক্ত করো বা এ পরমাণুটি শনাক্ত করো, তখন আপনি সুন্দর করে বুঝবেন আপনাকে হয়তো আপেক্ষিক পারমাণবিক ভর বের করার কথা বলতেছে। কথা কি বুঝতে পারছি? তাইলে যদি আমার একটা পরমাণুর ভর দেওয়া থাকে, তাহলে সূত্রটা নিয়মটা আমি কি বলছিলাম, প্রথমে ধরেন আমি 1 নাম্বারটা সলভ করতেছি, প্রথমে আপনি দেওয়া আছে ওটা লিখবেন, এখানে দিয়া দেওয়া আছে লিখবেন, এখানে কি দেওয়া আছে, একটি পরমাণুর ভর লিখেন, একটি পরমাণুর ভর, একটি পরমাণুর ভর কত দেওয়া আছে স্যার, 3.16 ইন্টু 10⁻⁻23 গ্রাম। কথা কি বুঝতে পারছেন? ওকে, এখন আপনাকে বের করতে হবে কি আপেক্ষিক পারমাণবিক ভর। সূত্র লিখেন, আমরা জানি আপেক্ষিক পারমাণবিক ভর, সূত্র কি স্যার, একটি পরমাণুর ভর, কি বলছিলাম, একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই কি ছিল স্যার, একটি কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশ। এখন এই যে একটি কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 12/1 অংশ, এই টোটালটার মান কত স্যার, 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম। কথা কি বুঝতে পারছেন? আমরা কিন্তু খুব ভালো করে কিন্তু এটা জানি। কথা কি বুঝছেন? ওকে, তাই আমি ওই বাংলা লেখাটা না লিখে সরাসরি মানটা লিখে ফেলছি। এখন দেখেন স্যার, একটি পরমাণুর ভর কত দেওয়া আছে আমার দাগের মতো, তাকায় দেখি স্যার, এই যে আমার একটি পরমাণুর ভর দেওয়া আছে, একটি পরমাণুর ভর লিখে ফেলবো 3.16 ইন্টু 10⁻⁻23 কি দেওয়া আছে, গ্রাম দেওয়া আছে, আর নিচে 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম। কথা কি বুঝতে পারছেন? এখন আপনি এটা ক্যালকুলেশন করবেন, ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা হলো এটার আপেক্ষিক পারমাণবিক ভর। স্যার এখান থেকে ক্যালকুলেশন করলে দেখা যায় উত্তর আসে 19.03। কথা কি বুঝছেন? এইটা অ্যান্সার আসে। স্যার এখন প্রশ্ন হলো স্যার এককটা কি হবে? স্যার একটু একটা জিনিস তাকায় দেখেন স্যার, উপরে যে মানটা আপেক্ষিক পারমাণবিক ভর ওইটা কিন্তু আমার সবসময় গ্রামে দেওয়া থাকে, দেখছেন তাকায়, আর নিচে যে মানটা এই মানটাও সবসময় গ্রামে থাকে। এই গ্রাম গ্রাম যদি কাটা যায় তাহলে আর কোনো একক থাকবে? আচ্ছা, এজন্যই আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক হয় না। এই প্রশ্নটা কিন্তু আপনাদের অনুধাবনমূলক যে প্রশ্ন বা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কথা কি বুঝাইতে পারছি? ওকে, এখন দেখেন স্যার, আপেক্ষিক পারমাণবিক ভর তো বের হইলো আমার 19.03। এখন আমাকে তো বলা হয়েছে পরমাণুটি শনাক্ত করো। স্যার এখন আমি দেখবো পর্যায় সারণীতে কোন পরমাণুটার ভর হলো 19। আমি যদি পর্যায় সারণীতে থাকায় দেখি আমাদের 19 যেটার ভর, সেই পরমাণুর নাম হলো ফ্লুরিন। ফ্লুরিনের ভর কত স্যার, 19। তাই আমি বলতে পারি কি স্যার, এ পরমাণুটি হলো ফ্লুরিন, এ পরমাণুটি হলো ফ্লুরিন। কথা কি বুঝতে পারছি স্যার? এগুলো খুবই সোজা, এগুলো কোনো কঠিন ইস্যু না। ওকে, এখন দেখেন, আমি যদি আপনার 2 নাম্বার প্রশ্নটা সলভ করার চেষ্টা করি, 2 নাম্বারটা আপনাকে কি বলছে, একটু আগে আমরা যে সূত্র দুইটা পড়ছিলাম ওই দুইটা সূত্র যে আমার এখানে দুইটা সূত্র দুইটা ম্যাথ লিখা আছে। তা 2 নাম্বার প্রশ্নটা আপনি তাকায় দেখেন, আপনার এখানে একটা পরমাণু দেওয়া আছে এক্স, একটা পরমাণু যেটাকে প্রকৃতিতে পাওয়া যায় হলো আপনার 75%, এবং এক্স মানে এক্স নামক দুইটা পরমাণু, কখনো কখনো এর ভর হয় 35, কখনো কখনো এর ভর হয় 37। কথা কি বুঝতে পারছেন? এখন আপনাকে এক্স কে প্রকৃতিতে খোঁজাখুঁজি করলে পাওয়া যায় 75%, এক্স 35 কে, আর এক্স 37 কে প্রকৃতিতে খোঁজাখুঁজি করলে পাওয়া যায় 25%। এখন আপনাকে প্রশ্ন করছে এক্স পরমাণুটি শনাক্ত করো। আমি আপনাদেরকে বলছিলাম যদি পরমাণু শনাক্ত করে বলে, তাহলে আপনি প্রথমত যে কাজটা করবেন তার আপেক্ষিক পারমাণবিক ভর বের করবেন। আপেক্ষিক পারমাণবিক ভর বের করার পরে আপনি পরমাণুগুলো কি করতে পারবেন, স্যার শনাক্ত করতে পারবেন। স্যার দেখেন, সবার আগে আপনি এখানে যে কাজটা করবেন, আপনি এখানে দেওয়া আছে লিখবেন যে এখানে দিয়ে দেওয়া আছে লিখেন কি কি দেওয়া আছে আপনার এখানে দেওয়া আছে এক্স 35, যেটার প্রকৃতিতে পাওয়া যায় এটাকে 75%। এখন আপনাকে এক্স আর একটা কি স্যার 37, এটাকে প্রকৃতিতে পাওয়া যায় আপনার 25%। এখন আপনি এই জায়গা থেকে পরমাণুটি শনাক্ত করবেন, পরমাণু শনাক্ত করবেন মানে তার আপেক্ষিক পারমাণবিক ভর বের করবেন। সূত্র লিখেন, আমরা জানি, আমরা জানি। এখন আপেক্ষিক পারমাণবিক ভর সূত্র দিকেন, আপেক্ষিক পারমাণবিক ভর। এই সূত্রটা আমি কি বলছিলাম স্যার, একটু মনে করে দেখেন। আমি আপনাকে বলছিলাম যে প্রথম আইসোটোপের ভর ইনটু প্রথম আইসোটোপের শতকরা পরিমাণ প্লাস দ্বিতীয় আইসোটোপের ভর ইনটু দ্বিতীয় আইসোটোপের শতকরা পরিমাণ। একদম ক্লিয়ার কথা। মানে এটা যদি বাংলায় আমি লিখে দিই আপনাকে, আপনি এটা মনে রাখবেন না, এত বড় হয়ে যাবে। এই জন্য আপনি মাথার ভিতরে সেট করে নেন
সুন্দর করে মনে রাখবেন, যদি কোনো একটা পরমাণুর দুইটা আইসোটোপ দেওয়া থাকে এবং এদের শতকরা পরিমাণ দেওয়া থাকে, তাহলে তার আপেক্ষিক পারমাণবিক ভর বের করার সূত্রটা হইল প্রথম আইসোটোপের ভর ইনটু প্রথম আইসোটোপের শতকরা পরিমাণ প্লাস দ্বিতীয় আইসোটোপের ভর ইনটু দ্বিতীয় আইসোটোপের শতকরা পরিমাণ ডিভাইডেড বাই 100। কথা বুঝছেন? এই হলো আপেক্ষিক পারমাণবিক ভর বের করার সূত্র। এখন আমি আপনাকে আরো একটা কথা বলে দিচ্ছি, এখন আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করে এই কথাটা ডিরেক্ট আপনার পরীক্ষায় না থাকতে পারে, আপনার পরীক্ষায় ঘ নাম্বারে, বিশেষ করে এই প্রশ্নগুলো গতে আসে, 3 নাম্বারের প্রশ্নে আসে সৃজনশীলে, যে পরমাণুটি শনাক্ত করো, পরমাণু শনাক্ত করো বললেই তোমাকে আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে হবে। তাহলে আমি এখন সূত্রটা বাবায় বসাই, প্রথমটার ভর ইনটু প্রথমটার শতকরা পরিমাণ প্লাস দ্বিতীয়টার ভর ইনটু দ্বিতীয়টার শতকরা পরিমাণ ডিভাইডেড বাই 100। কথা কি বুঝতে পারছো? এখন এটা ক্যালকুলেশন করলে যা আসবে তাই। এটা ক্যালকুলেশন করলে আমরা সাধারণত দেখতে পাই 35.5। কথা বুঝতে পারছেন? এখন আপনি বলেন তো 35.5 কার ভর? স্যার ক্লোরিনের ভর হলো 35.5। তাহলে আমি কি লিখতে পারি? সুতরাং x পরমাণুটি হলো ক্লোরিন। দেখছেন? এই হলো বিষয়গুলো। এখন এই দুইটা নিয়ম দিয়ে আপনার আপেক্ষিক পারমাণবিক ভরটা আসতে পারে। এখন দেখেন এরও বাইরে আরেকটা প্রশ্ন আসে, আমি একটু আপনাকে করাইয়া দিই। এখান থেকে এটা মুছে দিলাম স্যার। এখান থেকে আরো একটা প্রশ্ন আসে স্যার এই টাইপের, দেখেন আপনাকে এইভাবে দেওয়া থাকবো, যেমন ধরেন আপনার দেওয়া আছে যে কপার একটি পরমাণু, একটু উঠায় নেন যারা বসছেন ক্লাসটা করতে, কপার একটি পরমাণু যার দুটি আইসোটোপ হলো যে ধরেন সিইউ, তার দুটি আইসোটোপ হলো কপার 63 এবং কপার 65। কথা কি বুঝছেন? এবং এর আপেক্ষিক পারমাণবিক ভর হলো আপনার 63.5। কথা কি বুঝছেন? এখন আপনাকে প্রশ্ন করছে এদের প্রকৃতিতে শতকরা পরিমাণ নির্ণয় করো। এদের প্রকৃতিতে শতকরা পরিমাণ নির্ণয় করো। তার দেখেন এখন আগের যে প্রশ্নটা আপনাকে বলছিল যে একটা পরমাণুর দুইটা আইসোটোপ দেওয়া ছিল। কথা কি বুঝতে পারছেন? একটা পরমাণুর দুইটা আইসোটোপ দেওয়া ছিল এবং সেইগুলোর প্রকৃতিতে শতকরা পরিমাণও দেওয়া ছিল। আপনাকে ওই জায়গায় আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে বলছিল, আগেরটা আমরা যেটা করে আসছি। এখানে আপনাকে বলছে কপার একটি পরমাণু যার দুইটা আইসোটোপ দেওয়া আছে, কপারের দুইটা আইসোটোপ, একটা হলো সিইউ 63 আর একটা হলো সিইউ 65, এবং এই কপারের আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া আছে 63.5। এখন এইখানে আপনাকে প্রশ্ন কি করছে স্যার? প্রশ্ন করছে প্রকৃতিতে এদের শতকরা পরিমাণ নির্ণয় করো। আপনাকে প্রশ্ন করছে প্রকৃতিতে এদের কি নির্ণয় করেছে? শতকরা পরিমাণ। দেখেন এই টাইপের প্রশ্ন কিন্তু আমাদের অনেকগুলো সৃজনশীলে আসছে। স্যার দেখি স্যার এই প্রশ্নটা যদি আমি সলভ করতে চাই, এই প্রশ্নটা সলভ করার জন্য প্রথমে আমি লিখবো এখানে যেগুলা দেওয়া আছে এগুলো আমি লিখে নিলাম। স্যার এখন ধরেন মানে এখানে লেখার আগে আমি সবার আগে যে কাজটা করবো, স্যার কপার 63 এবং কপার 65 আমি প্রথমে একটু ধরি আপনি লিখেন যে কপার 63 এর কি কোনো পরিমাণ দেওয়া আছে স্যার? মানে এর কোনো পরিমাণ দেওয়া আছে শতকরা আমি ধরে নিলাম, এটাকে আমি ধরছি x%। ধরেন কপার 63 যেটা আছে, কপার 63 এইটাকে প্রকৃতিতে পাওয়া যায় x%। তাহলে আপনি আমাকে একটু বুদ্ধি করে বলেন তো স্যার, কপার 65 এইটাকে প্রকৃতিতে কতটুকু পাওয়া যায়? বলেন তো কেউ একজন, এটা কতটুকু পাওয়া যাবে? স্যার আরেকটু আমি আপনাকে সহজ করে দিই, স্যার কপার যে পরমাণুটা টোটাল প্রক্রিয়াতে কতটুকু পাওয়া যায়? 100% পাওয়া যায় না? টোটাল তো 100%, উপর তো পাওয়া সম্ভব না। এখন এইটা যদি 20% পাওয়া যায়, এটা কতটুকু পাওয়া যাবে স্যার? টোটাল 100 পাওয়া যায়, 100-র মধ্যে এটা পাওয়া যায় 20, এটা কতটুকু পাওয়া যায় স্যার? 80। কেমনে করলাম স্যার? টোটাল যেটা আছে 100 থেকে এটা যতটুকু পাওয়া যায় এটা মাইনাস করছিলাম, তো এখানে এই দুইটা মিলে হলো 100। এটা যেহেতু পাওয়া যায় x%, তাহলে এটা কতটুকু পাওয়া যায়? 100 - x। তাহলে কপার 65টা আমি লিখবো 100 - x%। কথা কি বুঝতে পারছেন? খুব ভালো করে বুঝেন। আমাকে প্রথমে কপারের দুইটা আইসোটোপ দেওয়া ছিল এবং
আপেক্ষিক পারমাণবিক ভরটাও তারা দেওয়া দিছিল। এখন আমাকে প্রশ্ন করছিল যে এই দুইটা তো অবশ্যই প্রকৃতিতে এদের একটা শতকরা পরিমাণ আছে, প্রকৃতিতে এদের শতকরা পরিমাণটা কেমন এটা বের করার কথা। ও ফ্যানটা ঠিক করতে হবে, গরম প্রচন্ড গরম। আমি ইদানিং একটু অসুস্থতার মধ্য দিয়ে যাইতেছি, এই কারণে রেগুলার ক্লাসটা আপলোড দিতে পারতেছি না। আবার সবাই দোয়া করেন আমার জন্য, আমি একটু শারীরিকভাবে অসুস্থ। আল্লাহ পাক যেন আমাকে শিফা দান করেন। কন্টিনিউ করি। তো দেখলাম আমার কথা সবার বোঝা যায় তো? যদি কারো কোনো জায়গায় বুঝতে প্রবলেম হয়, আমাদের কমেন্ট সেকশন আপনাদের জন্য খোলা আছে। আমাদের কমেন্ট সেকশনে আপনারা আপনাদের যে কোনো ধরনের মতামত এখানে ব্যক্ত করতে পারেন, কিন্তু অবশ্যই একটা কথা মাথায় রাখবেন, একটু শালীন ভাষায় উপস্থাপন করবেন। নাকি বুঝতে পারছেন? আবার অ্যাজ ইউজুয়ালি এটা যেহেতু একটা শিক্ষামূলক প্ল্যাটফর্ম, এখানে চাইলে তো আর যে কোনো ধরনের ভাষায় কথা বলা যায় না। একটু শালীনতা বজায় রেখে আপনাদের যে কোনো মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাই দিবেন। আমরা আপনাদের মতামতকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি শুরু থেকে একটা কথা বলে আসতেছি, আমাদের এই প্ল্যাটফর্মটা একদম নতুন, এবং আমাদের এই প্ল্যাটফর্মের সার্থকতা তখনই আসবে যখন আপনাদের উপকার হবে। স্যার দেখেন, আমি ধরে নিলাম দুইটার প্রকৃতিতে এই যে পরিমাণ, এখন আমি যদি এইটা দিয়ে একটা আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে পারি, একটু বলেন তো। স্যার এখানে আপেক্ষিক পারমাণবিক ভরের একটা মান দেওয়া আছে, আমি লিখে নিই যে আপেক্ষিক পারমাণবিক ভর। স্যার সংক্ষেপে লিখতেছি আমি আপেক্ষিক পারমাণবিক ভরটা। আপেক্ষিক পারমাণবিক ভরের মান কত দেওয়া আছে স্যার? 63.5। এখন আমি যদি সূত্র লিখি বলেন তো, আমরা জানি, এখন যদি আমরা জানি আপেক্ষিক পারমাণবিক ভরের সূত্রটা দিয়ে লেখার চেষ্টা করি, আপনি বলেন তো কি হবে ঘটনাটা? আমি বলছিলাম প্রথমটার ভর 63 ইন্টু প্রথমটার শতকরা পরিমাণ যোগ দ্বিতীয়টার ভর ইন্টু দ্বিতীয়টার শতকরা পরিমাণ। দেখেন স্যার, এই হলো ডিভাইডেড বাই 100। এই ছিল আমার সূত্রটা। আমি আসলে এই জায়গায় আমাকে কপার 63 এবং কপার 65 দুইটা আইসোটোপ দেওয়া ছিল, এবং এদের কি দেওয়া ছিল স্যার? আপেক্ষিক পারমাণবিক ভরটা দেওয়া ছিল। এবং সেই জায়গায় আপনাকে বলছে এদের প্রকৃতিতে একে কত পার্সেন্ট পাওয়া যায়, একে কত পার্সেন্ট পাওয়া যায়। এর জন্য শুরুতে আমি একে একটা পার্সেন্ট ধরে নিচ্ছি, X%, তাহলে একে কতটুকু পাওয়া যাবে? 100 - X। কথা কি বুঝছেন? আর আপেক্ষিক পারমাণবিক ভর এটা দেওয়া ছিল, লিখলাম। এখন আমি এইগুলোর উপরে ভিত্তি করে আপেক্ষিক পারমাণবিক ভরের সূত্রটা লিখলাম। সূত্র কি হবে স্যার? প্রথমটার ভর ইন্টু প্রথমটার শতকরা পরিমাণ প্লাস দ্বিতীয়টার ভর ইন্টু দ্বিতীয়টার শতকরা পরিমাণ ডিভাইডেড বাই 100। ওকে, এখন আমি এটা একটু গুণটা করে শেষ করে ফেলি। একটা লাইন গুণ আমি শুধু বাড়াই দিই। তো এখানে হবে 63x প্লাস এখানে হবে আপনার 65 যদি 100 দ্বারা যদি আমি 65 গুণ করি, 65 প্লাস মাইনাসে মাইনাস, এখানে হবে 65x, তাহলে ডিভাইডেড বাই 100। এইটা আমার বেরোলো একটা। কথা কি বুঝছেন? এটা আমার কি বেরোলো স্যার? আপেক্ষিক পারমাণবিক ভর। একটু তাকায় দেখেন, আমাকে কিন্তু একটা মানও দেওয়া আছে, যে মানটা দেওয়া আছে এটা কিন্তু আপেক্ষিক পারমাণবিক ভর। একটু কথা বুঝেন, এইটাও আপেক্ষিক পারমাণবিক ভর, এইটাও আপেক্ষিক পারমাণবিক ভর। তাহলে প্রশ্ন মতে আমি এইটা ইকুয়াল টু এইটা লিখতে পারি। তাহলে এই জায়গায় আমি প্রশ্ন মতে লিখে নিব। প্রশ্ন মতে কি লিখবো স্যার? এইটাও আপেক্ষিক পারমাণবিক ভর, এইটাও আপেক্ষিক পারমাণবিক ভর, তাহলে এইটা সমান সমান এটা আমি লিখতে পারবো। কথা বুঝছেন? ওকে, তাহলে এটা যদি আমি লিখি যে তাহলে হবে 63 প্লাস, আমি যদি এটা লিখি যে 63, সরি 63x প্লাস 6500 মাইনাস 65x ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু এইটা 63.5। এই লাইনটা কি সবাই বুঝতে পারছেন? আমি আপনাকে বলছি, আমি এই যে যেটা বের করছি এটা হলো আমার আপেক্ষিক পারমাণবিক ভর, এবং দাগে আমার দেওয়া আছে আপেক্ষিক পারমাণবিক ভর। যেহেতু এইটাও আপেক্ষিক পারমাণবিক ভর এবং এইটাও আপেক্ষিক পারমাণবিক ভর, তাহলে এইটা ইকুয়াল টু এটা আমি লিখতে পারি। এই কাজটা আমি করলাম। এখন আমি যদি ক্যালকুলেশন করে যদি আমি একটু শর্ট করি, তাহলে এটা থেকে এটা মাইনাস গেলে থাকবে হলো আপনার মাইনাস এর 2x প্লাস 65 100 ইকুয়াল টু 63.5। এখন আপনি দেখেন, আমি যদি একটু আড়াআড়ি করার চেষ্টা করি স্যার, আড়াআড়ি যদি গুণ দিই, তাহলে এখানে হবে মাইনাস এর 2x প্লাস 65, মানে উপরটার সাথে নিচে 1 আছে, 1 দিয়ে গুণ দিলাম। এটা যদি গুণ দেই তাহলে 63.50। তাকায় দেখেন মাইনাসের 2x ইকুয়াল টু কি হবে স্যার? ওই পাশে ছিল 63.50, এই প্লাসের দিকে ওই দিক দিয়ে হবে মাইনাস 6500, তাহলে হবে মাইনাসের 150। এদিকে দেখে মাইনাসের 2x ইকুয়াল টু 150, মাইনাস মাইনাস কাটা, 2 আছে গুণ আকারে, দিক থেকে হবে ভাগ আকারে। 2টা যদি এটা ভাগ করি এটা হবে নিশ্চিত 75%। কথা কি বুঝছেন? এটা হলো আপনার 75। এক্স এর মান কত আসলো স্যার? 75। ক্যালকুলেশন তো স্যার আমি আমার মতো করলাম, আপনারা যেভাবে বুঝেন
যার যেভাবে ক্যালকুলেশন সহজ মনে হয় আপনি ওইভাবে করবেন। আসলে ফিজিক্স বা কেমিস্ট্রির মধ্যে ক্যালকুলেশন ডাজন্ট ম্যাটার, আপনি থিওরিটা মূল বিষয়টা বুঝছেন কিনা, মূলটা বুঝে আপনি ক্যালকুলেশন আপনার মতো করে আপনি নামায় ফেলেন, যার যেভাবে সহজ লাগে। ওকে, তাহলে দেখা দেখেন স্যার এক্স এর মান বেরোচ্ছে 75, স্যার আমি কপার 63 ধরছিলাম x%, তাহলে আমি এখানে কি লিখতে পারি বলেন তো স্যার? এই যে কপার 63 যেটা, ওইটা ছিল আমার x%, x এর মান 75, তাহলে কপার 63 কে পাওয়া যায় আপনার 75%, খুবই সিম্পল। আর এখানে কপার 65 যেটা ছিল এটা কতটুকু ছিল? 100 মাইনাস এক্স, এই যে 100 মাইনাস এক্স মানে তো আমার 75 বেরিয়েছে। কথা কি বুঝছেন? তাহলে এটা বেরোলো আমার 25%, এইটাই হলো আমার কাঙ্ক্ষিত সেই অ্যান্সার। কথা কি বুঝছেন? বিষয়গুলো স্যার খুবই ইজি স্যার, এগুলা কোনো কঠিন বিষয় না, একদম বিষয়টা একটু বুঝবেন, বুঝে ম্যাথ গুলা করার চেষ্টা করবেন, আমি আশা করি কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। ওকে, দেখেন স্যার, এখন আপেক্ষিক পারমাণবিক ভর এইগুলাই সাধারণত আসে, এর বাহিরে আমার আরেকটা জায়গা থেকে আসতে পারে, ওই জায়গাটা একটু দেখেন, আমি একটু স্যার এটা মুছে দিলাম তাহলে। এখন দেখেন, এখন আমি আপনাকে আরেকটা নতুন একটা সূত্র পড়াই, ওইটা দিয়ে অঙ্ক করাটা আপনার পক্ষে আরো সোজা হয়ে যাবে, আমি যেটা মনে করি। দেখেন স্যার, এখন স্যার আমরা কিন্তু একটু আগে পড়ে আসছি যে একটা পরমাণুর ভর, পড়ে আসি না একটি পরমাণুর ভর। স্যার একটি পরমাণুর ভর যে কথা, নিউক্লিয়াসের ভর এটা একই কথা, আপনি এই কথাটা মাথায় একদম সেট করে নেন। একটি পরমাণুর ভর এইটা যেই কথা, নিউক্লিয়াসের ভর একই কথা। কোন পরমাণুর, একটা পরমাণুর ভর যত, ওই পরমাণুর নিউক্লিয়াসের ভরও ঠিক তত, এটা আপনি মনে রাখেন, এটা আপনি মাথায় রাখেন। মানে একটি পরমাণুর ভর ইকুয়াল টু ওই পরমাণুর নিউক্লিয়াসের ভর, আপনি এটা মাথায় রাখেন, নিউক্লিয়াসের ভর। আপনি এটা খুব ভালো করে মাথায় রাখেন, একটা পরমাণুর ভর যত তার নিউক্লিয়াসের ভর হতো। কথা কি বুঝতে পারছেন? একটা পরমাণুর ভর যেটা, নিউক্লিয়াসের ভর এটা, দুইটার কথার মানে হলো এটা। কথা কি বুঝছেন? এখন আমি নিউক্লিয়াসের ভরের একটা সূত্র শিখাবো আপনাকে। দেখেন স্যার, নিউক্লিয়া নিউক্লিয়াসের ভরের যে সূত্রটা লিখবো আমি, সেই সূত্রটা হইলো আমার m of p into p প্লাস m of n into n, এই হলো সূত্রটা। এখন আপনার কাছে সূত্রটা খুব কঠিন মনে হইতে পারে, কারণ আমি যখন সূত্রটা ব্যাখ্যাটা দিব, এটা আপনার কাছে মোটেও কঠিন লাগবে না। স্যার নিউক্লিয়াসের ভর, আপনি আগে আমি দুইটা সূত্র শিখাইছিলাম, আপনি এই সূত্রটা শিখেন, এই সূত্রটার উপর ভিত্তি করে আপনার এই অধ্যায়ের সকল ম্যাথমেটিক্স আপনি করতে পারবেন ইনশাল্লাহ। আপনি একটু ভালো করে বুঝেন, এই সূত্র যেটা যেটা আমি লিখছি, এই সূত্রটা হলো এই তৃতীয় অধ্যায়ের আপেক্ষিক পারমাণবিক ভরের যতগুলো ম্যাথমেটিক্স আছে সব এটা দিয়ে করা যায়। আপনাকে যদি বলা হয় মৌলটি শনাক্ত করো, এই মৌলটি শনাক্ত করো, আপনি এই সূত্র দিয়েও করতে পারবেন। এই সূত্র দিয়েও বেশ কিছু অঙ্ক আছে, আমি দেখাই দিই আপনাকে। স্যার আমি আপনাকে বলছি নিউক্লিয়াসের ভর সমান সমান m of p into p প্লাস m of n into n, এটা লেখা যায়। এই নিউক্লিয়াসের ভর যে কথা, একটা পরমাণুর ভর একই কথা। তাহলে এই দিক দিয়ে আপনি চাইলে যান, এই সূত্রটা, এবং এই সূত্রটা আবার একটি পরমাণুর ভরের ক্ষেত্রেও লেখা যায়। একটি পরমাণুর ভর সমান সমান m of p into m of n into n, এটাও লেখা যায়। কথা কি বুঝছেন? এখন m of p এইটা মানে কি একটু দেখেন, আমি যদি আপনাকে একটু লিখে দেওয়ার চেষ্টা করি, এই সাইডে m of p মানে হলো প্রোটনের ভর, m of p এইটা হলো আপনার প্রোটনের ভর, প্রোটনের ভর, m of p মানে হলো আপনার প্রোটনের ভর। কথা কি বুঝতে পারছেন? দেখেন, এখন এই প্রোটনের ভর কিন্তু আপনার মুখস্থ 1.673 ইন্টু 10⁻⁻²৪। কথা কি বুঝতে পারছেন? এইটা হলো আপনার প্রোটনের ভর, এই প্রোটনের ভর আপনাকে মুখস্থ রাখতে হবে। m of p এর মান সবসময় ফিক্সড 1.673 ইন্টু 10⁻⁻²৪। স্যার m of p আমি কি বললাম স্যার? প্রোটনের ভর। তাহলে p কি স্যার? এই যে p লিখলাম, p হলো আমার প্রোটন সংখ্যা, p হলো আমার প্রোটন সংখ্যা। কথা কি বুঝছেন? এম অফ এন কি স্যার? এম অফ এন, এম অফ এন মানে হলো আমার নিউটনের ভর, মানে মাস অফ নিউটন। এম মানে আমি ভরটা বোঝানোর জন্য মেস। কথা কি বুঝছেন? এম অফ এন মানে নিউট্রনের ভর, এম অফ এন মানে কি বললাম স্যার? সরি, নিউটনের ভর, নিউটনের ভর। স্যার এম অফ এন যেটা নিউটনের ভর, ওইটার মানটাও আপনাকে মুখস্থ। স্যার এইটার মানটা হলো 1.675 ইন্টু 10⁻⁻²৪। কথা কি বুঝছেন স্যার?
প্রোটনের ভর এবং নিউটনের ভর মানগুলো একদম সিমিলার। এটা হলো 1.673, এটা হলো 1.675। কথা কি বুঝছেন? একটু ভালো করে বুঝেন। আমি আপনাকে বলছি যে এই যে সূত্রটা, এই সূত্রটাও আপনাকে মাঝে মধ্যে কাজে লাগাইতে হবে। নিউক্লিয়াসের ভর সমান সমান, নিউক্লিয়াসের ভর বা একটা পরমাণুর ভর সমান সমান আপনি লিখতে পারেন যে প্রোটনের ভর ইনটু প্রোটন সংখ্যা প্লাস নিউটনের ভর ইনটু নিউট্রন সংখ্যা। এম অফ পি এটা মানে হলো প্রোটনের ভর, মাস অফ প্রোটন, প্রোটনের ভর, প্রোটনের ভরটা হলো ফিক্সড 1.673 ইনটু 10 টু দি পাওয়ার -24। কথা কি বুঝছেন? আর এম অফ এন মানে হলো নিউট্রনের ভর, নিউটনের ভরটাও ফিক্সড 1.675 ইনটু 10 টু দি পাওয়ার -24। তাহলে এন লিখলাম, এন মানে হলো আপনার নিউট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা। কথা কি বুঝাইতে পারছি? এই সূত্রটা আপনি মনে রাখেন, ঠিক আছে? ওকে, এই সূত্রটা আপনাকে মাথায় রাখতে হবে স্যার। এই অধ্যায়ের বেশ কিছু ম্যাথ আছে, এই সূত্রটা দিয়ে আপনাকে করতে হবে। এখন আমি একটু তাকায় দেখি, আমাকে এই 3 নম্বর একটা উদ্দীপক দেওয়া আছে, এই উদ্দীপক থেকে আপনাকে এই এই টাইপের একটা প্রশ্ন করতে পারে যে আর মৌলটি শনাক্ত করো, আর মৌলটি শনাক্ত করো। ধরো এই প্রশ্নটা তোমাকে ছুড়ে দিছে প্রশ্নের মধ্যে যে এই একটা উদ্দীপক দেওয়া আছে, এই উদ্দীপকটা দিয়ে বললো তোমাকে আর মৌলটি শনাক্ত করো। উদ্দীপকে কি কি দেওয়া আছে দেখো, যে আর হলো মৌল, আমি এটা সংখ্যা লিখছি এন সংখ্যা, এন মানে নিউট্রন সংখ্যা দেওয়া আছে 16 এবং তার নিউক্লিয়াসের ভর দেওয়া আছে 5.1895 ইনটু 10 টু দি পাওয়ার -23। এইটা আপনার দেওয়া আছে, তার নিউট্রন সংখ্যা দেওয়া আছে আর নিউক্লিয়াসের ভর দেওয়া আছে। কথা খুব ভালো করে বুঝেন। যদি আপনার নিউক্লিয়াসের ভর দেওয়া থাকে, যদি আপনার ডাকের মধ্যে কি দেওয়া থাকে স্যার, নিউক্লিয়াসের ভর, তাহলে আপনি সবসময় মাথায় রাখবেন যা করার আপনাকে এইটা দিয়ে করতে হবে। কথা কি বুঝছেন? আপনাকে বলছে আর মৌলটি শনাক্ত করো, আর মৌলটি তা শনাক্ত করো যদি বলে, আমরা খুব ভালো করে জানি তার আপেক্ষিক পারমাণবিক ভর বের করা লাগে। এখন আপেক্ষিক পারমাণবিক ভর আমরা দুইটা সিস্টেম করছিলাম, একটা হলো যদি একটা পরমাণুর ভর দেওয়া থাকে, আর না হলো যদি দুইটা আইসোটোপ দেওয়া থাকে। এখন এইগুলোর বাহিরে যদি কোনো জায়গায় তোমার নিউক্লিয়াসের ভর কতটা লেখা থাকে, একটু ভালো করে বুঝেন। আমার এই কথাগুলার বাহিরে আপনার একটা বোর্ড প্রশ্ন আপনি পাবেন না। আপনার টেস্ট পেপার ধরেন, প্রশ্ন ব্যাংক ধরেন, আপনি যেই নিয়ে ইচ্ছা সেটা যায় খুব বুঝেন। এই 9th স্ট্যান্ডার্ড 3য় অধ্যায় খুব ভালো করে বুঝেন। যদি আপনার এই নিউক্লিয়াসের ভর কতটা উল্লেখ থাকে, তাহলে আপনি মনে রাখবেন এই সূত্র আপনাকে বসাই দিব। নিউক্লিয়াসের ভর ইকুয়াল টু প্রোটনের ভর ইনটু প্রোটন সংখ্যা প্লাস নিউট্রনের ভর ইনটু নিউট্রন সংখ্যা। এই যে আমি বসাইলাম। কথা কি বুঝছেন? এখন এইটা বসানোর পরে নিউক্লিয়াসের ভর যেটা আপনার দেওয়া আছে, খুব ভালো কথা। প্রোটনের ভর এম অফ পি, এটার মান মুখস্থ আমি জানি স্যার। প্রোটন সংখ্যা, স্যার এই প্রোটন সংখ্যাটাই আমি আসলে বের করবো স্যার। তাকায় দেখেন, এম অফ এন নিউটনের ভর মুখস্থ, নিউটন সংখ্যা আপনার দেওয়া আছে 16, আমি আসলে প্রোটন সংখ্যাটাই বের করবো স্যার। আগেরটা থেকে এটা দিয়ে মৌলটা শনাক্ত করা খুবই সোজা হয়ে যাবে, কারণ প্রোটন সংখ্যা মানেই তার পারমাণবিক সংখ্যা। আপনি যদি এখানে পি এর মানটা বের করতে পারেন, পি এর মান যেটা, এইটাই হলো তার পারমাণবিক সংখ্যা, কারণ প্রোটন সংখ্যাই হলো তার পারমাণবিক সংখ্যা। আমরা কিন্তু পরে আসছি 3য় অধ্যায়ের বেসিকের মধ্যে, কোন পরমাণুর প্রোটন সংখ্যাই হলো তার পারমাণবিক সংখ্যা। যদি আপনাকে নিউক্লিয়াসের ভর দেওয়া থাকে, সহজভাবে যদি এখন আমি আপনাকে সূত্রটা বলে দেই, যদি নিউক্লিয়াসের ভর আপনার ডাকের মধ্যে দেওয়া থাকে এবং সেই জায়গায় যদি আপনাকে বলা হয় পরমাণুটি শনাক্ত করো, তখন আপনি সবসময় পি এর মান বের করবেন। পি মানে হলো প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা মানেই হলো তার পারমাণবিক সংখ্যা। কথা বুঝাইতে পারছি স্যার? দেখেন এখন আমি যদি এই 3 নাম্বারটা স্যার আমি একটু এইখানেই সলভ করে ফেলি, আপনি একটু থাকায় দেখেন, একটু বুঝে নিন কষ্ট করে। স্যার শুরুতে আপনি দেওয়া আছে গুলো অবশ্যই লিখবেন, যে 3 নাম্বার দিয়ে আপনি দেওয়া আছে গুলো লিখবেন। এখানে দিয়ে লিখবেন যে এম অফ পি মান এত, পি এরপর এম অফ এন মান এইটা, এন এর মান দেওয়া আছে 16, এগুলো আপনি লিখবেন। কথা কি বুঝছেন? লিখে আপনি এই যে সূত্র লিখবেন যে নিউক্লিয়াসের ভর ইকুয়াল টু, এটা আপনি লিখছেন। এরপরে আপনি সরাসরি মানগুলো বসাই দেন স্যার, ভা দিয়ে লিখেন। এই নিউক্লিয়াসের ভর আপনার কত দেওয়া আছে তাকায় দেখেন, যে 5 পয়েন্ট লিখেন। আমি যদি লিখি 5 পয়েন্ট কত দেওয়া আছে, 1895 ইন্টু 10 টু দি পাওয়ার কত দেওয়া আছে স্যার, -23, -23 ইকুয়াল টু এম অফ পি, এম অফ পি এর মান কত স্যার, এই যে 1.673 ইন্টু 10 টু দি পাওয়ার কত আছে, -24 ইন্টু পি প্লাস এম অফ এন এর মান কত দেওয়া আছে স্যার, 1.675 ইন্টু 10 টু দি পাওয়ার -24 ইন্টু এন এর মান কত দেওয়া আছে স্যার, এন এর মান দেওয়া আছে 16। কথা কি বুঝতে পারছেন? দেখেন এই জায়গা থেকে আপনি পি এর মানটা কিভাবে বের করবেন। আমি যদি ক্যালকুলেশনটা আপনাকে করে দেই স্যার, তাহলে সমান সমানের পরে যেটা আছে সবটা আপনি সামনে নিয়ে আসবেন, সমান সমানের পরে যেটা আছে সবটা আপনি সামনে নিয়ে আসবেন, সামনে নিয়ে আসেন। ওকে, তাহলে এখানে হবে আপনার 1.673 ইন্টু 10 টু দি পাওয়ার -24
ইন্টু পি ইকুয়াল টু পরে সরি আমি সমস্যা সবটা আনতেছি প্লাস 1.675 ইন্টু 10⁻⁻24 ইন্টু 16 ইকুয়াল টু এই আগেরটাকে সবটাকে পরে নিয়ে নিব 5 ইন্টু 1.895 ইন্টু 10⁻⁻23। এখন আমি যদি স্যার দেখেন সমান সমানের আগে যেটা আছে এইটা আছে প্লাস আকারে, এটা যদি আমি ওই দিক দিয়ে এটা হবে মাইনাস আকারে, পি এর সাথে এটা আছে গুণ আকারে, ওই দিক দিয়ে হয়ে যাবে ভাগ আকারে। আমি যদি একদম ডিরেক্ট লিখে ফেলি পি ইকুয়াল টু, তখন এটা এইরকম হবে যে 5.1895 ইন্টু 10⁻⁻23, এইটার সাথে কিন্তু এটা হবে মাইনাস আকারে, মাইনাস 1.675 ইন্টু 10⁻⁻24 ইন্টু 16 ডিভাইডেড বাই এই যে এইটা ছিল গুণ আকারে, ওই দিক দিয়ে ভাগ করো 1.673 ইন্টু 10⁻⁻24। এখন এই সবটাকে আপনি ক্যালকুলেশন করে ফেলেন। কথা কি বুঝাইতে পারছি স্যার? একটু তাকায় দেখেন, আপনার কাছে এই যে ক্যালকুলেশনটা একটু জটিল মনে হইতে পারে, আমি যে কাজটা করছি একটু তাকায় দেখেন, আমি একটু শর্ট করে ফেলছি। স্যার আমি প্রথমে যে কাজটা করছিলাম সমান সমানের পরে, আমি যেটার মান বের করবো এটা যেহেতু সমান সমানের পরে আছে, এটাকে যে কোনো কিছুর মূল্য সমান সমানের আগে নিতে হবে। প্রথম কাজটা আমি করছি পুরো পক্ষ পক্ষান্তর করছি, সমান সমানের পরে যেটা আছে সবটাকে সামনে নিয়েছি, সামনেরটাকে আমি পিছনে আনছি। পুরো পক্ষ পক্ষান্তর করলে চিহ্নের পরিবর্তন হয় না, চিহ্নের পরিবর্তন আমি করি নাই। তারপরে লাইনে আমি যে কাজটা করছি দেখেন, এইখানে এই যে এইটা এইখানে আসলে আমার পি আছে, এই যে এইটা হলো আমার একটা পক্ষ, সমান সমানের আগে আমার দুইটা পক্ষ, এইটা হলো সবটা ধ্রুবক পক্ষ। তো ধ্রুবকটা যদি সমান সমানের আগেরটা আমি পরে আনি, চিহ্নের পরিবর্তন হবে, এখানে প্লাস আছে এখানে হয়ে যাবে মাইনাস। তো আমি এই কাজটাই করছি, এটাকে আমি এদিক দিয়ে আনছি, দেখেন এটা ছিল প্লাসের, এদিকে আসে এটা হয়ে মাইনাস। দেখছেন এখন যেহেতু পি এর মান বের করবো, পি এর সাথে এটা আছে গুণাকার, এটা আসলে ভাগাকার হবে। কথা কি বুঝছেন? এখন ক্যালকুলেশনটা আপনি যখন ক্যালকুলেটর দিয়ে করবেন, তখন করার সময় আগে এই দুইটা একটু ভালো করে গুণ করবেন, খুব ভালো করে বুঝেন আপনি, নাহলে ক্যালকুলেশনটা আপনি মিলাইতে পারবেন না। একটু আমার কথাটা শুনেন, তারপরে আপনি মিলাইতে পারবেন। এই দুইটা আপনি ভালো করে গুণ করবেন, আগে এই দুইটা গুণ করবেন, এই দুইটা গুণটা করার পরে একটু ধাপে ধাপে করবেন, নাহলে মিলাইতে পারবেন না। এই দুইটাকে গুণ করবেন আপনি, দুইটা গুণ করার পরে যে মানটা আসবে, এই মানটা আপনি এটা থেকে মাইনাস করবেন। অবশ্যই যদি আপনার কাছে নর্মাল সাইন্টিফিক ক্যালকুলেটর থাকে, আপনি এখানে একটা ব্র্যাকেট দিবেন, দিয়া মাইনাস দিয়ে এখানে একটা ব্র্যাকেট দিয়ে এই মানটার সাথে মাইনাসটা করবেন। অবশ্যই ব্র্যাকেট ইউজ করে করবেন। আমি আপনাকে এটা বলতেছি যে আপনার কাছে নর্মাল সাইন্টিফিক থাক আর যে কোনো ধরনের সাইন্টিফিক থাকুক, আপনি সাধারণত জটিল মানগুলো আসলে একটু ব্র্যাকেটটা ইউজ করে করার চেষ্টা করবেন। তো এইখানে ব্র্যাকেট দিবেন, ব্র্যাকেট দিয়ে করবেন, ব্র্যাকেট না দিয়ে করলে অঙ্কগুলো কিন্তু নাও মিলতে পারে। কথা কি বুঝছেন? তো করার পরে শেষমেশ উপরে যে মানটা আসবে, ওই মানটাকে পরে এটা দিয়ে ভাগ করে দিবেন। কথা কি বুঝাইতে পারছি স্যার? ব্র্যাকেট ইউজ করে অবশ্যই অঙ্কটা করবেন। এখন এই ক্যালকুলেশনটা করলে সাধারণত তার মান দেখা যায় আসলে 15। পি ইকুয়াল টু কত আসলো স্যার? 15। কথা কি জানেন? পি মানে কি স্যার? পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা হলো তার পারমাণবিক সংখ্যা। তাহলে পারমাণবিক সংখ্যা মৌলটার নাম কি স্যার? এই 15 কার? ফসফরাস স্যার। সুতরাং যে কোন মৌলটা স্যার? আর মৌলটি হলো ফসফরাস, আর মৌলটি হলো ফসফরাস। কথা বুঝছেন? এই হলো বিষয়। কারণ আপনার পরীক্ষায় যদি প্রশ্ন আসে, এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে, এর বাহির থেকে প্রশ্ন আসবে না। এই যে সূত্রটা, এই সূত্রটা আপনাকে খুব ভালো করে আয়ত্ত করতে হবে। এখন আপনি আপনার যে প্রশ্ন ব্যাংকটা আছে বা আপনার যে টেস্ট পেপারটা আছে, আপনি আপনার টেস্ট পেপার নিয়ে প্রশ্নগুলো সলভ করা শুরু করেন, ইনশাল্লাহ দেখবেন এইভাবে সবগুলা গাণিতিক সলভ করতে পারবেন। এখন আমি যে কথাটা বলতেছি, আমরা এর আগে অনেকগুলা ফিজিক্স ক্লাস আপনাদের জন্য আপলোড দিচ্ছি আমাদের চ্যানেলে। এখন আজকে থেকে আমরা আবার কেমিস্ট্রি ক্লাস আপলোড দেওয়া শুরু করতেছি। আপনাদের যদি কোনো জায়গায় কোনো প্রবলেম হয় আমাদের ক্লাসগুলো বুঝতে, বা স্পেশাল কোনো টপিকের ক্লাস আপনারা আমাদের কাছে চান, আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আমাদের কমেন্ট সেকশনটা আপনাদের জন্য ওপেন থাকবে। যে কোনো ধরনের মতামত আমাদেরকে জানাবেন, আমরা আপনাদের মতামতকে প্রাধান্য দিয়ে ক্লাস তৈরি করার চেষ্টা করব। ক্লাসটা অনেক দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, ক্লাসটা শেষ করে দিচ্ছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ সবাইকে।